Assalamu alaikum, dear student and viewers. Welcome to our channel Easy Accounting by Nahid. আজকে আমরা এক্সাস্টিং জার্নালের ধারাবাহিকতায় শিখব রিভার্সিং জার্নাল। গত ক্লাসে আমরা শিখেছিলাম অনেক কোম্পানির ম্যাথ 2 এর প্রথম যে ইনস্ট্রাকশনটা ছিল অ্যাডজাস্টিং সেটা শিখেছিলাম। আজকে আমরা শিখব দ্বিতীয়টা, দ্যাট মিনস রিভার্সিং শিখব। আচ্ছা দেখি তো দ্বিতীয় অঙ্কে কি বলছে। অন দ্য বেসিস অফ adjusting entries, prepare the reversing entries where required. আচ্ছা এখানে আমাদের বলছে যে রিভার্সিং জার্নাল করার জন্য। চলুন শুরু করা যাক। দেখি রিভার্সিং জার্নাল করার জন্য আমাদের যে জিনিসগুলো আগে প্রথমত খুব ভালোভাবে জানতে হবে তা হচ্ছে যে কোন কোন এন্ট্রিগুলো রিভার্সিং জার্নাল হয়। দেখি রিভার্সিং জার্নাল বিপরীত দাখিলা। রিভার্সিং জার্নাল অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। আচ্ছা কোন কোন এন্ট্রি বিপরীত দাখিলা দিতে হবে তা নিচে দেওয়া হলো। বকেয়া আয়ের বিপরীত দাখিলা দিতে হবে, বকেয়া ব্যয়ের বিপরীত দাখিলা দিতে হবে। অগ্রিম সংক্রান্ত জাবেদের ক্ষেত্রে রামিলা খরচ নামে লিপিবদ্ধ থাকলে বিপরীত দাখিলা দিতে হবে। এটা কি আমরা অঙ্কে গিয়ে তারপর ভালোভাবে বুঝবো। আগে মাথায় ঢুকিয়ে নেই যে কিভাবে এটা কি বলছে সেটা মনে রাখার ট্রাই করি। আচ্ছা অগ্রিম সংক্রান্ত জাবেদের ক্ষেত্রে রামিলা আয় নামে লিপিবদ্ধ থাকলে রিভার্সিং জার্নাল বা বিপরীত দাখিলা দিতে হয়। সুদ প্রাপ্তি ও সুদ প্রদানের ক্ষেত্রে বিপরীত দাখিলা দিতে হবে। নোটে কি বলছে, উপরের লেনদেনগুলো ছাড়া অন্য কোনো এন্ট্রির বিপরীত দাখিলা দিতে হয় না। খুব ভালোভাবে দেখি, উপরের লেনদেনগুলো ছাড়া এই লেনদেনগুলো ছাড়া অন্য কোনো এন্ট্রির বিপরীত দাখিলা আমাদের দিতে হবে না। আচ্ছা নোটটাতে কি বলা হয়েছে, বিপরীত দাখিলা দিতে হয় পরবর্তী মাসের 1 তারিখে। বিপরীত দাখিলা দিতে হবে পরবর্তী মাসের 1 তারিখে। আমাদের রিভার্সিং জার্নাল করার জন্য প্রথমত আমাদের অ্যাডজাস্টিং জার্নালটা খুব ভালোভাবে শিখতে হবে। তো অ্যাডজাস্টিং জার্নাল যারা করে নেই, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। তারপরে রিভার্সিং জার্নালটা করলে আমাদের জন্য খুব সহজ হবে, কারণ অ্যাডজাস্টিং জার্নালটা খুব ভালোভাবে বোঝানো হয়েছে সেখানে। চলুন শুরু করা যাক। ম্যাথ 2 আমরা অ্যাডজাস্টিং জার্নাল, এই ম্যাথের অ্যাডজাস্টিং জার্নাল করে ফেলছি। এই ম্যাথের রিভার্সিং জার্নালটা কী হবে সেটাই দেখার বিষয়। আচ্ছা একটু আগে আমরা দেখলাম যে বকেয়া আয়, বকেয়া ব্যয় এবং রা মিলে ও অগ্রিম সংক্রান্ত জাবেদের ক্ষেত্রে রা মিলে আয় নামে থাকলে রিভার্সিং জার্নাল দিতে হবে এবং রা মিলে ব্যয় নামে থাকলে রিভার্সিং জার্নাল দিতে হবে। এই বিষয়টা কি এখন দেখি। এই যে আমরা 2 নাম্বার করতেছি, আর আমি অঙ্কের সুবিধার জন্য আগে থেকে পুরো ম্যাথটা লিখে ফেলছি। চলুন শুরু করি। অনেক কোম্পানি পেইড টাকা 2100 ফর 12 মান্থস অফ ইন্স্যুরেন্স কভারেজ অন জুন 1, 2020। আচ্ছা এই লেনদেনটা কি অগ্রিম সংক্রান্ত কিনা? এই লেনদেনটা কি অগ্রিম সংক্রান্ত নাকি আয় ব্যয় দায় কি সংক্রান্ত? একটু আগে আমরা দেখলাম কি অগ্রিম সংক্রান্ত জাবেদের ক্ষেত্রে মিলে খরচ নামে লিপিবদ্ধ থাকলে জাবেদা দিতে হবে। অগ্রিম সংক্রান্ত, এটা কি অগ্রিম সংক্রান্ত কিনা? এই জাবেদাটা কি অগ্রিম সংক্রান্ত। জি 12 মাসের জন্য আমি দিয়ে দিছি ইন্স্যুরেন্স, 12 মাসের জন্য কি এটা অগ্রিম সংক্রান্ত লেনদেন। এখন দেখি এই ইন্স্যুরেন্স কভারেজ, এই ইন্স্যুরেন্সটা রেওয়া মিলে কি নামে আছে? যদি রেওয়া মিলে এইটা খরচ নামে থাকে তাহলে আমাদের শুধুমাত্র অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না। দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্স, দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স রেওয়া মিলে কি নামে আছে? রেওয়া মিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ নামে আছে, তাহলে এটার রিভার্সিং জার্নাল দিতে হবে। ঠিক আছে। আচ্ছা রিভার্সিং জার্নাল মূলত হচ্ছে অ্যাডজাস্টিং জার্নালের উল্টোটা। একবারে অ্যাডজাস্টিং জার্নাল যা দিয়েছিলাম তা যদি উল্টে দিই তাহলে আমরা রিভার্সিং জার্নাল পেয়ে যাব। আমরা একটু কঠিনভাবে শিখবো না কেন? কারণ চ্যানেলটাই হচ্ছে ইজি অ্যাকাউন্টিং, সহজ অ্যাকাউন্টিং। তো সহজভাবে শেখানোর ট্রাই করতেছি। আর যদি কঠিনভাবে শিখতে মন চায় তাহলে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যারা কিনা খুব ভালোভাবে কঠিনভাবে শিখিয়েছে, সেটা দেখতে পারেন। চলুন দেখি যে এটার অ্যাডজাস্টিং আমরা কি দিয়েছিলাম। আচ্ছা প্রথমে দেখি আমরা অ্যাডজাস্টিং কি দিয়েছিলাম। আচ্ছা অনেক কোম্পানি পেইড 2100 ফর 12 মান্থস অফ ইন্স্যুরেন্স কভারেজ 1 জুন 1, 2020। আচ্ছা আমরা অ্যাডজাস্টিং কি দিয়েছিলাম, যখন কিনা আমরা ইন্স্যুরেন্স কভারেজ এটা রামিলে কি নামে আছে সেটা দেখছিলাম যে ইন্স্যুরেন্স এক্সপেন্স রামিলে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ নামে থাকে তাহলে আমরা সম্পদের জাবেদা দিই, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস সম্পদের জাবেদা হচ্ছে গিয়ে প্রিপেইড ইন্স্যুরেন্স। আমরা অ্যাডজাস্টিংয়ে লিখেছিলাম প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট লিখেছিলাম, ঠিক না? এটা হচ্ছে কি অ্যাডজাস্টিং। তো এটার উল্টাটা হয়ে যাবে, এটা যাবে উপরে আর এটা আসবে নিচে। এটাই আমরা লিখছি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই অঙ্কটার মূল জানার বিষয় হচ্ছে কোন কোন এন্ট্রিগুলোর আমার অ্যাডজাস্টিং দিতে হবে, সেটাই হচ্ছে জানার বিষয়। যখন কিনা আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো তখন আমাদের রিভার্সিং জার্নাল দিতে কোনোই সমস্যা হবে না।
এখন বোঝার বিষয় হচ্ছে যে টাকা কোনটা হবে, ঠিক না? টাকা আমাদের অ্যাডজাস্টিংয়ে যে টাকাটা হয়েছিল সেই টাকাটাই হবে এখানে। এই যে দেখেন 12 মাসের জন্য আমি 12 মাসের জন্য আমি 2100 টাকা দিয়েছিলাম, তাই 2100 টাকাকে 12 দিয়ে ভাগ দিলে পাই 1 মাসের টাকা। আর 5 মাসেরটা ছিল আমার সম্পদ। তো এই 5 মাসটা ছিল সম্পদ, তো সম্পদ দিয়ে গুণ দিলে আমরা পাই সম্পদের টাকাটা। তো এখন এখন এটার এক্সপ্লেনেশন কি হবে? এটার এক্সপ্লেনেশন আমরা অ্যাডজাস্টিং জার্নালে যা দিয়েছিলাম টু রেকর্ড প্রিপেইড ইন্স্যুরেন্স সেটাই হবে। ঠিক আছে? তো আমার এখানে বোঝার বিষয় হচ্ছে কোন এন্ট্রিগুলো রিভার্সিং জার্নাল হয় সেটাই বোঝার বিষয়। আর তা না হলে একটা জটিল হয়ে যাবে। যারা কিনা অ্যাডজাস্টিং জার্নাল পারে না তারা রিভার্সিং জার্নাল তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো দেখি তারপরের এন্ট্রিটা কি বলছে। অন কাউন্ট অফ সাপ্লাইজ অন ডিসেম্বর 31 2020 ইন্ডিকেট দ্যাট সাপ্লাইজ অফ টাকা 800 আর অন হ্যান্ড। আচ্ছা, আমার এই সাপ্লাইজটা কী নামে আছে এটা দেখি রেওয়ামিলে। সাপ্লাইজটা রেওয়ামিলে কী নামে আছে? সাপ্লাইজ এক্সপেন্স। আমরা জানি রেওয়ামিলে যদি সাপ্লাইজ এক্সপেন্স খরচ নামে থাকে, আমরা অগ্রিম সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে রেওয়ামিলে খরচ নামে থাকলে কিসের জাবেদাটা হবে কি হবে না? রিভার্সিং জাবেদাটা অবশ্যই রিভার্সিং জাবেদাটা হবে। যেই লেখাগুলো উপরে লিখে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে। তার মানে কি এটারও রিভার্সিং জার্নাল হবে। দেখি যে আগে আমরা অ্যাডজাস্টিং জার্নাল দিয়েছিলাম, প্রথমত আমরা অ্যাডজাস্টিং জার্নাল দিয়েছিলাম সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। তো এটা উল্টে যাবে, তাই সাপ্লাইজ এক্সপেন্স প্রথমে আসবে আর সাপ্লাইজটা পরে যাবে। আর আমরা অ্যাডজাস্টিং জার্নালে কি দিয়েছিলাম এক্সপ্লানেশনটা? টু রেকর্ড সাপ্লাইজ অন হ্যান্ড, টু রেকর্ড সাপ্লাইজ অন হ্যান্ড এটা দিয়েছিলাম, তো এটাই থেকে যাবে। এখন দেখি থার্ড নাম্বারটা কী হবে। On December 1, 2020, Oni company collected Taka 40,000 for consulting service to be performed from December 1, 2020 to March 31, 2021. এটা কি আমার অগ্রিম সংক্রান্ত জাবেদা না? অবশ্যই আমার অগ্রিম সংক্রান্ত জাবেদা। আমার সেবা দেওয়ার কথা ছিল 4 মাস, কি ডিসেম্বর 1 থেকে শুরু করে মার্চ 31 পর্যন্ত 2021 সালে ছিল। 2021 সাল পর্যন্ত আমার সেবা দেওয়ার কথা ছিল। তার মানে কি এটা অগ্রিম সংক্রান্ত জাবেদা। আচ্ছা, এটা দেখি তো অগ্রিম সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে আমরা জানি অগ্রিম সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে রেওয়ামিলে আই নামে থাকলে রিভার্সিং জার্নাল দিতে হবে। কনসাল্টিং সার্ভিস এটা রেওয়ামিলে কী নামে আছে? কনসাল্টিং রেভিনিউ আই নামে আছে। এটার দায়টা কী নাম হতো? যদি এখানে দায় থাকতো তাহলে আনআর্ন লেখা থাকতো। কী লেখা থাকতো? আনআর্ন। দ্যাট মিনস দায়। আচ্ছা, তো রেওয়ামিলে যেহেতু এটা আই নামে আছে তার মানে এটারও এক্সাস্টিং জার্নাল হবে। দেখেন আমরা আগে রিভার্সিং জার্নাল দিয়েছিলাম কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। তো এটা উল্টে যাবে। কী হবে? আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্ন কনসাল্টেন্ট রেভিনিউ ডেবিট আর কনসাল্টেন্ট রেভিনিউ ক্রেডিট। টাকাটা কি হবে? এক্সিস্টিং জার্নালে যে টাকাটা ছিল সেই টাকাটাই হবে। যেভাবে ছিল সেভাবে হবে। এক্সপ্লেনেশনটা কি হবে? টু রেকর্ড ক্লোজড আনআর্নড কনসাল্টেন্ট রেভিনিউ। আমরা একটু আগে পড়েছিলাম যে রিভার্সিং জার্নাল দিতে হয় পরবর্তী মাসের 1 তারিখে। যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে গিয়া ডিসেম্বর 31, 2020, তার মানে এর পরবর্তী মাসটা কি হবে? 2000, এখানে 20 আছে না? 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। কারণ ডিসেম্বরের পরে কি চলে আসে? জানুয়ারি। আর জানুয়ারিটা আসে তার পরবর্তী বছরে, তাই তো? এটা যেহেতু 1 বছরের অঙ্ক তার পরবর্তী। তার জন্য এখানে লিখলাম 2021 সাল। এখানে কিন্তু 2021 সাল মেনশন করা নেই। আমরা কেন দিলাম? আমরা জানি যে রিভার্সিং জার্নাল দিতে হয় পরবর্তী মাসের 1 তারিখে। তার জন্য এখানে 2021 সাল লেখা হয়েছে আর এখানে জানুয়ারি 1 লেখা হয়েছে। আর সবগুলাই 1 তারিখেই দিতে হয়, তার জন্য সবগুলাই সেম থাকবে। তাই সবগুলো কি থাকবে? সেম থাকবে। তার পরবর্তী বিষয়টা হচ্ছে যে এখানে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট ইজ টু বি চার্জড টাকা 10,000 পার annum। বিষয়টা হচ্ছে কি এটা আমরা যে মুখস্থ করছিলাম এই যে বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে রেওয়ামিলে খরচ নামে লিপিবদ্ধ থাকলে অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে ও অগ্রিম সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে রেওয়ামিলে আই নামে লিপিবদ্ধ থাকলে রিভার্সিং জার্নাল দিতে হবে। সুদ প্রাপ্তি ও সুদ প্রদানের ক্ষেত্রে বিপরীত দাখিলা দিতে হয় বা রিভার্সিং জার্নাল দিতে হবে। এখানে কি অপচয়ের কথা আসছে? যেহেতু এখানে অপচয়ের কথা নেই তাহলে এটার কি হবে না? এটার কোনো রিভার্সিং জার্নাল হবে না। এটার কি হবে না? এটার কোনো রিভার্সিং জার্নাল হবে না। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। যদি অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।